আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না। রমজান মাস, সাংগঠনিক কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন, যারা ফেসবুকে আপনারা আমাকে দেখে থাকেন, পেজে যারা আপনারা নিয়মিত দেখেন, বুঝতে পারতেছেন যে সাংগঠনিক কাজকর্ম ব্যস্ত আছি। তো খুবই সেন্সিটিভ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা ভিডিওটি ওপেন করেছেন আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এরপরে মন্তব্য করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। দেখেন, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জুলাই আগস্টের বিপ্লবের মহানায়ক যিনি হাসানাত আবদুল্লাহ, যিনি একজন আপোষহীন একজন নেতা যাকে বলা হচ্ছে, তো তাকে বলা হচ্ছে, তার বক্তব্যকে বলা হচ্ছে, সেনা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে হাসানাত আবদুল্লাহ সেনাবাহিনীর যিনি বর্তমান চিফ আছেন, সেনাপ্রধান যিনি আছেন, তার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন অথবা তাকে কেন্দ্র করে যে বক্তব্যটি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেই কথাগুলো নাকি, হাসানাতের কথাগুলো নাকি হাস্যকর, অপরিপক্ক, এটা বলেছে সেনা দপ্তর। এই সেনা দপ্তর নেত্র নিউজকে এটাই জানিয়েছে। প্রিয় দর্শক, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কেন হাসানাত আবদুল্লাহর বক্তব্যকে আপনার সেনা সদর দপ্তর তারা বলতেছে হাস্যকর, অপরিপক্ক, কেন বলতেছে। তার আগে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেনা দপ্তর থেকে হাসানাতের উদ্দেশ্যে কী বলা হয়েছে এবং আগামীতে হাসানাত আবদুল্লাহর পথ চলা কঠিন হবে কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমাদেরকে প্রথমে জানাতে হবে আপনাদেরকে যে আসলে হাসানাত আবদুল্লাহ সেনা প্রধানকে নিয়ে কী বক্তব্য দিয়েছিলেন, সেই বিষয়টি আমি আপনাদেরকে একটু জানাবো। প্রিয় দর্শক, যারা ভিডিওটি ওপেন করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করে দেখেন যে হাসানাত আবদুল্লাহ গত 2 দিন আগে তিনি একটি পোস্ট করেছেন। পোস্টটি তিনি কি করেছেন আমি বিষয়টি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখেন, 11ই মার্চ, সময় দুপুর 2টা 30। আজকে তারিখ হচ্ছে আপনার প্রায় 23-24 তারিখ আজকে। সেখানে 11ই মার্চের একটি ঘটনা, সেখানে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন যে কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামের একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। ওকে, এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয়েছে। আমি সহ 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। 11ই মার্চ দুপুর 2টা 30-এ আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও নাকি এই প্রস্তাব দেওয়া হয়েছে। তারা সত্য সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসন রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ, একাধিক বিরোধী দল থাকা নাকি কি ভালো। ফলশ্রুতিতে আপনি দেখবেন গত 2 দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে। আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে এবং হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তো আমরা সেটা দেখতে চাই যে আসলে এটা হয় কিনা। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণে এই বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন। এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হয় তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগকে মাস্ট কাম ব্যাক করতে হবে। আলোচনায় এক পর্যায়ে বলি, যে দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কীভাবে ক্ষমা করে দেবেন? অপরপক্ষ থেকে রেখে গিয়ে উত্তর আসে, ইউ পিপুল নো নাথিং। হ্যাঁ, তুমি জনগণ কোনো কিছুই যায় আসে না, ঠিক আছে, তুমি কিছুই না, মানে ইউ লাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স, উইন আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। উত্তর বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে। পরে মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়। জুলাই আন্দোলনের সময় আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি, কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে। আমরা ওসব চাপের নীতি স্বীকার করি নাই। আমাদের তথ্য জনগণের উপরে আস্থা রেখেছি। আপনাদের তথা জনগণের উপর আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার
চূড়ান্ত পতন ঘটিয়েছি। আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না, নানামুখী পেশারে আমাকে হয়তো পড়তে হবে, হয়তো বিপদেও পড়তে হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পোস্টে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই। জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সকল প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই, তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতের ষড়যন্ত্র আমরা উড়িয়ে দিতে পারবো। আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা দিতে দেব না। 5 আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নাই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল আসানাত আবদুল্লাহর বক্তব্যটা। আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আসানাত আবদুল্লাহর সঙ্গে সেনাবাহিনীর লোকদের অবশ্যই এই ধরনের কথাবার্তা হয়েছে, এবং যেটা হয়েছেন এখানে যা লিখেছেন স্পষ্ট এবং ক্লিয়ার, এবং বাক বিতণ্ডা তো হয়েছেই, আমরা এটা বুঝতে পারলাম। তো এর কারণেই কিন্তু আসানাত আবদুল্লাহ এখানে তিনি শঙ্কা প্রকাশ করেছিলেন যে আজকের পর থেকে হয়তো আমাকে বিপদে পড়তে হতে পারে, আমার জীবনও চলে যাইতে পারে। তো আমি মারা গেলে পরে কী কারণে মারা যাচ্ছি, অথবা আমাকে হত্যা করা হলে পরে কী কারণে হত্যা করা হচ্ছে, এই বিষয়টি আপনাদের জানা দরকার। এই বিষয়ে কিন্তু আপনারা অবগত হচ্ছেন। প্রিয় দর্শক, এখন এই বক্তব্যকে সেনাবাহিনী বলতেছে এটা একটা হাস্যকর, অপরিপক্ষ এবং মিথ্যা বানোয়ার ভিত্তিহীন কথা এটা বলানোর চেষ্টা করতেছে। আসলে বাংলাদেশের জনগণ কিন্তু হাসানাত আবদুল্লাহকে বেশি বিশ্বাস করে, এবং সেনাবাহিনীকে কিন্তু ওইভাবে আসলে যতটা আমরা বলি দেশপ্রেমিক সেনাবাহিনী, তাদেরকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, আসলে এটা শুধুমাত্র নামে একটু দেখানোর জন্য, লোক দেখানো। সেনাবাহিনী আসলে দেশের জন্য কি করেছে, এই দেশে আমাদের বাংলাদেশকে সেনাবাহিনী এই 50 বছরে তারা কি করেছে আমরা ভালো করে জানি। সেনাবাহিনী জিয়া রহমানকে হত্যা করেছে, সেনাবাহিনী মুজিবুরকে হত্যা করেছে, সেনাবাহিনী বিভিন্ন সময় যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে সবাই এ বিষয়ে দেশের জনগণ অবগত আছে। অতএব সেনাবাহিনীকে নিয়ে যত বিভিন্ন ধরনের কথাবার্তা বলি না কেন, তাদের বিষয়ে ভালো কথা বলি না কেন, দেশপ্রেমিক বলি না কেন, কিন্তু মন থেকে আসলে আমরা সেনাবাহিনীর কাজকর্ম কিন্তু আমরা অতটা পছন্দ করি না। এবং সেনাবাহিনী দেশের জন্য গত 15 বছর ধরে কী করছে আমরা দেখছি। চুপ করে কীভাবে তারা বসেছিল, চুপ ছিল, ফেসিবাদকে তারা সাপোর্ট করে গেছে, সে বিষয়ে কিন্তু আমরা ভালো জানি। হ্যাঁ, সেনাবাহিনী যারা প্রধান আসে এসব প্রধানদের দোষ, কিন্তু নিচে পর্যায়ে সৈনিক যারা আছে তারা দেশপ্রেমিক, তারা খাঁটি প্রেমিক, তাদেরকে আমরা ভালোবাসি। আর তাদেরকে ভালোবাসেও লাভ নাই, তাদেরকে দেশপ্রেমিক বলেও লাভ নাই, কারণ তারা উপরে অর্ডার ছাড়া কিছু করতে পারে না। অতএব তারাও গোলাম। অতএব এসব বিষয় নিয়ে অত কথা বলার কোনো প্রয়োজন নাই। আমি মনে করি যে এই যে হাসানাতকে এখন দোষারোপ করতেছে, হাসানাত বক্তব্যকে বলা হচ্ছে অপরিপক্ক, হাস্যকর, এই ধরনের কথাবার্তা যদি সেনা দপ্তর থেকে আসে এবং সেনা দপ্তর যদি বলে থাকে নেত্র নিউজকে, এটা আমরা সাপোর্ট করি না এবং এটাকে আমরা ভালোভাবে দেখতেছি না। দেখেন, হাসানাতের বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক, নেত্র নিউজ এটা প্রকাশ করেছে। নেত্র নিউজের কাছে সেনা দপ্তর কী বলেছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। দেখেন, রিফাইন সংশোধিত আওয়ামী লীগ গঠনের সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছেন সেনাবাহিনী সদর দপ্তর। সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে এমন প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার 22 মার্চ নেত্র নিউজে এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা দপ্তরের বিবৃতি উল্লেখ করা হয়। সেনা সদরের বিবৃতি, হাসানাত আবদুল্লাহর পোস্ট অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক, গল্পের সম্ভার নাকি? আমরা এটা বিশ্বাস করি না। দেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে হাসানাত আবদুল্লাহ যেটা বলেছে সঠিক বলেছে, এটা দলমত নির্বিশেষে। হাসানাত আবদুল্লাহকে যতটুকু ভালোবাসে, বিশ্বাস করে, সেনাবাহিনীকে অতটা ভালোবাসে না, বিশ্বাস করে না। কারণ সেনাবাহিনী বাংলাদেশের নামে মাত্র। তারা 5 তারিখে যেটা করেছে এটা তারা চাপে পড়ে করেছে, কারণ জনগণের বিরুদ্ধে যদি তারা দাঁড়াতো তাহলে সারা বাংলাদেশ থেকে তারা ব্যান্ড হয়ে যেত, বিশ্বের কাছে সেনাবাহিনীর কোনো দাম থাকতো না। এটা সেনাবাহিনী বুঝে শুনেই করছে। অতএব হিসাব করে আমাদেরকে চিন্তা করতে হবে, খালি নামই বললে হবে না যে সেনাবাহিনী। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস বুঝলাম না, সেনা সদর দপ্তর থেকে নেত্র নিউজের কাছে এটা প্রকাশ করা হলো। বাংলাদেশে এত গণমাধ্যম রয়েছে, সেসব গণমাধ্যমকে বাদ দিয়ে নেত্র নিউজের কাছে এটা সেনা দপ্তর কেন প্রকাশ করলো? বাংলাদেশে কেন অন্য কোনো মিডিয়ায় আসলো না? আমি ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, তো এ বিষয়ে সেনা দপ্তর কী বলেছে আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, আপনারা শোনেন তাহলে বুঝবেন। শনিবার 22 মার্চ নেত্র নিউজ এই প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে সেনা সদরের বিবৃতি উল্লেখ করা হয়। সেনা সদরের বিবৃতি, হাসানাত আবদুল্লাহর পোস্ট অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক, গল্পের সম্ভার। আচ্ছা, ওকে, ভালো কথা। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনাবাসে খোদ সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান সঙ্গে 11 মার্চ বৈঠকটি হয়েছিল।
স্বীকার করছে। তবে হাসানাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসানাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে বিবৃতি উল্লেখ করা হয়। এটা মিথ্যা কথা। আমরা সেনাবাহিনীর এই ধরনের বক্তব্য বিশ্বাস করি না। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। শুক্রবার 21 মার্চ হাসানাত আবদুল্লাহর এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। নেত্র নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, নেত্র নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে একজন মুখপাত্রের মাধ্যমে বক্তব্য দেয় সেনা সদর। হাসানাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি, বই, অন্য কিছু নাই বলে মন্তব্য করা হয়েছে সেনা দপ্তরের বিবৃতিতে। এছাড়া 27 বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর, অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছে সেনাবাহিনী। এই ধরনের সেনাবাহিনী যে হাসানাত আবদুল্লাহর বিষয়ে মিথ্যা বলে, তাদের গোমর যখন ফাঁস হয়ে গেছে, তখন সেনাবাহিনী যতই যাই বলুক না কেন, সেনাবাহিনীর কথা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। কারণ সেনাবাহিনী হচ্ছে ওই সেনাপ্রধান ওয়াকুরুজ্জামানের গোলাম। অতএব ওয়াকুরুজ্জামান কে সেটা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। ওয়াকুরুজ্জামান যতদিন বাংলাদেশের সেনাবাহিনীতে আছে ততদিন আওয়ামী লীগকে ফেরানোর প্রচেষ্টা চালাবে। এটা দেশের মানুষ হাসানাত আবদুল্লাহ বললেও বিশ্বাস করে, না বললেও বিশ্বাস করে। অতএব এখানে বাতবাজি করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়েছিল, তার সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোঠা ব্যবস্থা পুনর্বহালের আদালতের আদেশের বিরুদ্ধে ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের মাধ্যমে। পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি প্ল্যাটফর্ম গঠিত হলে হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় উপদেষ্টা পরিষদে ওই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 3 জন ছাত্রনেতা দায়িত্ব পালন করেন। তাদেরই একজন নাহিদ ইসলাম সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন দল গঠন করেছে। সেই দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন তিনি। ওই দলের 2 আঞ্চলিক মুখ্য সমন্বয়কদের পদে রয়েছেন হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম। শুক্রবার 11 মার্চ এক ফেসবুক স্ট্যাটাসে হাসানাত আবদুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগ সরকারকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ইত্যাদি ইত্যাদি। আপনার বিষয়টি জানেন যে আমি একটু আগে আপনাদেরকে এই বিষয়টি অবগত করেছি। তো আসলে সর্বশেষ নেত্র নিউজ যেটা বলেছে যে 11 মার্চ দুপুরে সার্জিস আলম এবং হাসানাত আবদুল্লাহ সেনা সদরে না এসে সরাসরি সেনা ভবনে সেনাবাহিনী প্রধানের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করেন। পরবর্তীতে সেনাপ্রধান অফিস কার্যক্রম শেষ করে সেনা ভবনে এসে তাদের সঙ্গে দেখা করেন। নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধানের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছিল তা নেত্র নিউজ স্বতন্ত্রভাবে নিশ্চিত করতে পারেনি। তবে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিটের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পৃথকভাবে নেত্র নিউজকে বলেছেন, ছাত্র নেতাদের আগ্রহ ও উদ্যোগে এই বৈঠক হয়েছিল। তার মানে বোঝা গেল যে সেনা দপ্তর থেকে নেত্র নিউজকে যে কথাটি বলা হয়েছে তার সঙ্গে হাসানাত আবদুল্লাহর পোস্টের একদম সম্পূর্ণ বিপরীত। হাসানাত আবদুল্লাহকে এখানে ভিলেন বানানো হচ্ছে। না, এটা কখনোই সম্ভব না। হাসানাত আবদুল্লাহকে দেশের মানুষ চেনে, জানে এবং ভালোবাসে। সেখানে সেনাবাহিনী যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, সেনাবাহিনী সদর থেকে যদি এই ধরনের বক্তব্য দিয়ে থাকে, সেই বক্তব্য আসবে ওয়াকুরুজ্জামানের বক্তব্য। আর ওয়াকুরুজ্জামানের বক্তব্য মানে আওয়ামী লীগের বক্তব্য। এটা স্পষ্ট। ওয়াকুরুজ্জামানও ওই দিনকে বাধ্য হয়েছিল তারা হাসিনাকে পতন ঘটাতে অথবা হাসিনার বিপক্ষে দাঁড়াতে তারা সেদিনকে বাধ্য হয়েছিল এবং জনগণের গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়াতে তারা বাধ্য হয়েছিল। কারণ তারা যদি ওইখানে পুলিশের মতন তারা যদি গুলি ছুড়তো, তাহলে আজকে সেনাপ্রধান কিন্তু কাঠগড়ায় দাঁড়াতো, আন্তর্জাতিকভাবেও কাঠগড়ায় দাঁড়াতো, বহির্বিশ্বে সেনাবাহিনীও ধ্বংস হয়ে যাইতো, মানুষের মান-সম্মান শেষ হয়ে যাইতো। সেই জন্য তারা বাধ্য হয়েছে। এবং আমার কাছে ওইটাই মনে হয়েছে, সেনাপ্রধান এই যে হাসানাত আবদুল্লাহর বক্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে সেনাপ্রধান আসলে কী চায়। এবং এই বুঝটাই ওই সময় শেখ হাসিনাকে দিয়ে সেনাপ্রধান হয়তো শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল, যে আপনি যান, সামনে আমি সব কিছু সামাল দিয়ে আবার আপনাদেরকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করব, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করব, এরকম একটা বুঝতেই কিন্তু শেখ হাসিনাকে পাঠানো হয়েছে। আপনি কি মনে করেন এমনিতেই? হ্যাঁ, আমরা যেটা বলতে চাই, হাসানাত আবদুল্লাহকে বিশ্বাস করি এবং তার কথাগুলো সঠিক। এখানে যতই সেনা দপ্তর থেকে যাই আসুক না কেন, এগুলো আওয়ামী লীগের বক্তব্য, ওয়াকুরুজ্জামানের বক্তব্য। এটা সম্পূর্ণ সেনাবাহিনীর কোনো বক্তব্য না। সামনে যদি সেনাবাহিনী বাংলাদেশকে নিয়ে কোনো কিছু করতে চায়, খেলতে চায়, তাহলে সেনাবাহিনীর মধ্যে থেকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আওয়ামী লীগের দোষদেরকে উচিত জবাব দেবে, এটা আমরা বিশ্বাস করি। আর বাংলাদেশে হাসানাত আবদুল্লাহ যদি কিছু হয়, এর পিছনে কারা দায়ী থাকবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, এখানে বিষয়টি স্পষ্ট এবং ক্লিয়ার। ওয়াকুরুজ্জামান যতদিন বাংলাদেশে সেনাপ্রধানের দায়িত্বে থাকবে ততদিন বাংলাদেশ নিরাপদ না। যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটাতে পারে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে। অর্থাৎ ওয়াকুরুজ্জামানের পদত্যাগের জন্য আমি মনে করি সবাইকে ঐক্যবদ্ধভাবে, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। কি মনে করেন? আপনারা কি যদি মনে করেন তাহলে কমেন্ট করে জানান, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।